আসসালামু আলাইকুম। মাস্টার্স শেষ পর্ব অর্থনীতি বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমি এর আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং এই পোর্টফোলিও ব্যবস্থাপনা তত্ত্বের যে ৩টি তত্ত্ব আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আর বাকি ৩টি তত্ত্ব তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে আমি আরো একটু রিক্যাপ করে নিই যে পোর্টফোলিও ব্যবস্থাপনা বা পোর্টফোলিও কি জিনিস। পোর্টফোলিও কথাটির অর্থ হচ্ছে মূলত ফোলিও কথাটি থেকে পোর্টফোলিও শব্দটি আসছে। ফোলিও মানে হচ্ছে ছোট ব্যাগ বা থলে যার ভিতর অনেকগুলো প্যাকেট থাকে, পকেট থাকে। তো বাণিজ্যিক ব্যাংক যেমন একদিকে ঋণ দেয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, আবার বিভিন্ন ধরনের বন্ড, ঋণপত্র এগুলো সে ক্রয় করে এবং সংরক্ষণ করে। তাহলে বন্ড, ঋণপত্র, সঞ্চয়পত্র, তারপরে অতিরিক্ত রিজার্ভ এগুলো বিভিন্ন বিভিন্ন স্তরে বা আইটেমে তাকে রাখতে হয়। এই যে সমষ্টি রাখার যে সমষ্টি বা রিজার্ভটা অংশটা টোটাল এইটাকে বলা হয় পোর্টফোলিও। এখন পোর্টফোলিও ব্যবস্থাপনার জন্য যেহেতু আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকের টার্গেট কিন্তু একটা যে সেটা তার মুনাফা সর্বোচ্চকরণ কিভাবে করতে পারবে। আবার সে কিন্তু জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং সেই আমানত কিন্তু চাহিদা মাত্র দিতে বাধ্য। অর্থাৎ চাহিদা আমানত যেটা সে গ্রহণ করে যখনই গ্রাহক চাইবে তখন সে দিয়ে দিবে হবে। তাহলে একদিকে গ্রাহকের চাহিদা মেটানোর জন্য তাকে তরল সম্পদ ধরে রাখা, অন্যদিকে এই আমানতের একটা অংশ বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা অর্জন করা। দুটো পরস্পর বিরোধী ধারণা। এই ধারণাগুলোকে ব্যবস্থাপনার যে কৌশল বা তত্ত্ব সেটাই মূলত বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও ব্যবস্থাপনা। এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম স্বতারল্য বা প্রকৃত বিল তত্ত্ব, যেটাকে আমরা বলি সেলফ লিকুইডিটি অর রিয়েল বিলস ডক্ট্রিন। এরপরে শিফটেবিলিটি থিওরি বা হস্তান্তরযোগ্যতা তত্ত্ব এবং অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি বা প্রত্যাশিত আয় তত্ত্ব, সেটা নিয়ে আলোচনা আমি করছি। আজকে যে তত্ত্বটি সেটি হচ্ছে আর্থিক সচ্ছলতা তত্ত্ব। আর্থিক সচ্ছলতা তত্ত্ব ইংলিশে বলা হবে ফিনান্সিয়াল সলভেন্সি থিওরি, আর সংক্ষেপে বলা হয় থিওরি অফ সলভেন্সি। থিওরি অফ সলভেন্সি বা সচ্ছলতা তত্ত্ব, যেটা আমরা আর্থিক সচ্ছলতাটি দুটি অর্থে ব্যবহার করে থাকি। সাধারণত সচ্ছলতা, প্রকৃত সচ্ছলতা বিলুপ্ত হওয়ার পূর্বেই কোনো প্রতিষ্ঠান তার দায় মেটাতে সক্ষম কিনা, আর কৌশলগত স্বচ্ছতা কোনো প্রতিষ্ঠান তার সমস্ত দায় মেটাতে সক্ষম কিনা। দুই প্রকার সচ্ছলতা আমরা এখানে আলোচনা করব। তো ব্যবসা ক্ষেত্রে যদি সুনাম রক্ষা করে চলতে হয় তাহলে বাণিজ্যিক ব্যাংকে তার কৌশলগত সচ্ছলতা থাকতে হবে, কারণ আমানতের একটা বড় অংশ কিন্তু পরিশোধ করতে বাধ্য বলে তাকে ব্যাংকের একটা নির্দিষ্ট অংশ সবসময় তরল সম্পদে রাখতে হয়। বাণিজ্যিক ব্যাংকের কৌশলগত সচ্ছলতা যাচাইয়ের জন্য কতিপয় অনুপাত আর্থিক বিশ্লেষক যারা আছেন তারা উদ্ভাবন করেছেন, যেমন চলতি অনুপাত, এখানে হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের অনুপাত, তড়িৎ অনুপাত অর্থাৎ তরল সম্পদ এবং মোট স্বল্প মেয়াদী দায়ের অনুপাত, চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের ব্যবধান। এখন প্রকৃত সচ্ছলতা কি জিনিস? অর্থাৎ মোট দায়ের সমপরিমাণ মূল্যের সম্পদের অর্থ নগদে রূপান্তর যোগ্যতা। অর্থাৎ যে পরিমাণ দায় আছে সেই দায়টাকে নগদ অর্থে রূপান্তর করা যাবে কিনা। অর্থাৎ সম্পদের নগদ মূল্য
যদি দায়ের সমান হয় তাহলে ব্যাংকটি আর্থিকভাবে সচ্ছল বা প্রতিষ্ঠানটি আর্থিকভাবে সচ্ছল। সাধারণভাবে ব্যাংকের সঞ্চয়ের এক অংশ তাকে ঋণ এবং ঋণপত্রের আকারে থাকে বিধায় ভবিষ্যতে তা থেকে একটা আয়ের সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে বাজারজাতকরণের কিন্তু একটা ঝুঁকি থেকে যায়, কারণ বন্ড এবং ঋণপত্রের বাজার মূল্য সুদের হার বাড়া কমার জন্য এটাকে উঠানামা করতে পারে, ফলে ঋণ পরিশোধ কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। কারণ ঋণ গ্রহীতা সব সময় সুদ সহ আসল পরিশোধ করতে নাও পারে, সে ব্যর্থ হতে পারে। ফলে সম্পদের নিরাপত্তা ঠিক রেখে বাণিজ্যিক ব্যাংক তাদের আর্থিক সচ্ছলতা বজায় রাখবে। নিরাপত্তার উপর এমনভাবে গুরুত্ব দিবে যে ব্যাংকের গ্রাহকের প্রয়োজন মেটানো সঠিক থাকে, আবার এই গ্রাহকের প্রয়োজন মেটাতে গিয়ে যেন অবশ্য তারল্য সংকটে না পড়ে, এটাও তাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তাকে নিরাপত্তা জামানতের উপরে সঠিকভাবে ঋণ প্রদান করতে হবে। ব্যক্তিগত ঋণ দানের সময় আর্থিক অবস্থা এবং ব্যবসায়িক সুনাম লক্ষ্য করে তাকে ঋণ প্রদান করতে হবে। ঋণ গ্রহণের পরে সেটাকে সঠিকভাবে সে কাজে লাগাচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে। বহুদাকরণ নীতি অনুসরণ করতে হবে। তাহলে ঋণের যে আদায়ের ঝুঁকি সেটা কিন্তু কমে যাবে। কোনো বিশেষ গোষ্ঠী বা কতিপয় লোক বা কোনো সিন্ডিকেটের কবলে যাতে ঋণ দান প্রক্রিয়াটা আটকে না যায়, তাহলে কিন্তু এখান থেকে রিকভারিটা কিন্তু আসবে না ঠিকমতো। সুতরাং ন্যূনতম এবং আর্থিক সচ্ছলতা বজায় রাখার জন্য ব্যাংকের উচিত বিভিন্ন উচ্চে ঋণের আকারে সম্পদ বন্টন করা। এটি হচ্ছে আর্থিক সচ্ছলতা তত্ত্ব। এরপরে যেটা রয়েছে প্রফিট থিওরি অফ লায়াবিলিটি, মুনাফা প্রবণতা তত্ত্ব। প্রফিট থিওরি অফ অ্যাবিলিটি। এটা কেমন? মুনাফা হচ্ছে মূলত আয় এবং সময়ের ব্যয়ের ব্যবধানটা প্রকাশ করে থাকে, বিভিন্ন সময় ব্যয়ের ব্যবধান। তাহলে সর্বোচ্চ যে আয়টা আছে সেখান থেকে মোট পরিবর্তনশীল সর্বনিম্ন মোট পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বাদ দিতে পারি তাহলে মুনাফা সর্বোচ্চ হতে পারে। অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়কে আমি যত সর্বনিম্ন করতে পারবো মুনাফা আমার তত বেশি হবে, পরিবর্তনশীল ব্যয় যত সর্বোচ্চ হবে তত মুনাফাটা কম হবে, এক পর্যায়ে কিন্তু লোকসান হতে পারে। এখন কথা হচ্ছে যে ঋণের সুদ, ঋণপত্র থেকে অর্জিত আয়, এগুলো থেকে ব্যাংকের যে সিংহভাগ উপার্জন করে থাকে, বাট্টাকৃত বিল থেকেও ব্যাংক কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ উল্লেখ করে থাকে। এখন ঋণ এবং বিনিয়োগযোগ্য যে আয় আসতে পারে তাকে তিনটি বিষয় তাকে বিবেচনা করতে হয়। এক হচ্ছে পোর্টফোলিওতে রাখা কোন সম্পদ কোন সময়ে মোট আয় সর্বোচ্চ হতে পারে সেটা তাকে খেয়াল রাখতে হবে। সম্পদের মালিকানা হেতু কি পরিবর্তনশীল ব্যয় হতে পারে সেটা তাকে খেয়াল রাখতে হবে। আয় উপার্জনকারী সম্পদের বর্তমান ব্যয় বা মূল্য তাকে নির্ধারণ করতে হবে। এই কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে পারলেই কিন্তু তার মুনাফা সর্বোচ্চকরণের তত্ত্বটি সফল হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দায় ব্যবস্থাপনা তত্ত্ব। সর্বশেষ দায় ব্যবস্থাপনা তত্ত্ব থিওরি। এখানে বলা হচ্ছে লায়াবিলিটি ম্যানেজমেন্ট থিওরি। অর্থাৎ দায় ব্যবস্থাপনা তত্ত্ব। এই দায় ব্যবস্থাপনা তত্ত্বটি মূলত ৩০ দশকে যখন মহামন্দ হয় আমেরিকাতে, তখন কিন্তু এই তত্ত্বটির উদ্ভব হয়। অর্থাৎ মূলত দায় ব্যবস্থাপনা তত্ত্বের দুটি বিকল্প তত্ত্ব আছে। এখানে বিকল্প তত্ত্ব দুটি হচ্ছে, একটা হচ্ছে পুল সংক্রান্ত মতবাদ, তহবিলের পুল অর্থাৎ পুল অফ ফান্ডস অ্যাপ্রোচ, আর একটাকে বলা হয় যে কনজারভেশন অফ ফান্ড অ্যাপ্রোচ, তহবিলের রূপান্তর, কনভার্সন।
এখন এই মতবাদ যে পুল মতবাদ যেটা, সেটা বক্তব্য হচ্ছে যে ব্যাংকের মুনাফার থেকে নিরাপত্তার উপর বেশি জোর দেওয়া উচিত। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মোট তহবিলের গুরুত্বপূর্ণ অংশ যেহেতু চাহিদা আমানত, সেহেতু গ্রাহক চাহিদা মাত্র যাতে তার অর্থ পরিশোধ করতে পারে, সেজন্য তাকে তরল সম্পদ আকারে বেশি রাখতে হবে। এখন তহবিলের উৎস, তার দায়, এইটা আসবে সাধারণত একটা পুল থেকে। সেই পুল হচ্ছে সমাজের ব্যবসা বাণিজ্য, সম্পদ, সমাজের আয়, জনসংখ্যা ইত্যাদির থেকে নির্ধারিত হয়, যেটা কিন্তু ব্যাংক সরাসরি নির্ধারিত করতে পারে না। সুতরাং স্বল্প মেয়াদী মুনাফার চেয়েও সম্পদের দায় ব্যবস্থাপনা ব্যাংকের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজের ঋণ চাহিদা মিটানোর পরে যদি অতিরিক্ত থাকে, তাহলে সে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণপত্রে সে বিনিয়োগ করতে পারবে। কারণ এটার থেকে উদ্দেশ্য থাকবে তার আয় উপার্জন করা এবং মুনাফা সর্বোচ্চ করা। এখানে কিছু সমস্যা থেকে যায়, যেমন তারল্যের মান পরিমাপের কিন্তু কোনো একটা মানদণ্ড দেওয়া হয়নি। পুল তহবিলের মধ্যে যে সমস্ত আমানত অন্তর্ভুক্ত থাকতে হবে, সেগুলো বিভিন্ন সময় ওঠানামা করতে পারে। ফলে এইটার রিকভারি কিভাবে আসবে সেটা বলা হয়নি। এই মতবাদে তারল্যের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয়েছে, ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার যে মুনাফা অর্জনের যে টার্গেট, সেটি ব্যাহত হতে পারে। দ্বিতীয় যে বিকল্পটি আছে, সেটিকে বলা হচ্ছে কনভার্সন অফ ফান্ডস অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে তহবিলের রূপান্তর মতবাদ। অর্থাৎ ব্যাংক নয়, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, এরকম কিছু আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যেহেতু প্রতিযোগিতা লেগে থাকে, তাহলে এদের ব্যাংকের দায় কাঠামোর ভিতরে কিন্তু পরিবর্তন হয়। এই অবস্থায় ব্যাংকের তহবিলের প্রত্যেকটি উৎস কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। ফলে এদের সংগ্রহ, এদের ব্যয়, এদের প্রয়োজনীয় রিজার্ভও ভিন্ন হতে পারে। এজন্য ব্যাংকের প্রতিটি তহবিলের প্রতিটি উৎস ভিন্ন ভিন্ন গুরুত্বের দাবি রাখে, যা তহবিলের রূপান্তর মতবাদকে তুলে ধরা হয়। যেমন চাহিদা আমানতের ক্ষেত্রে বৈধ প্রয়োজনীয় রিজার্ভ যদি বেশি এবং উত্তোলনের হারও যদি বেশি হয়, সেক্ষেত্রে চাহিদা আমানতের বন্টন, দীর্ঘমেয়াদী বন্ড বিক্রয়, প্রাপ্ত তহবিলের বন্টন একই রকম হবে না। এজন্য সম্পদ বন্টনের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকে তার মুনাফার উপরে জোর দিতে হবে বেশি। অর্থাৎ আগেরটি ছিল তারল্যের উপর জোর দেওয়া, এটি হচ্ছে মুনাফার উপর জোর দেওয়া। অর্থাৎ ব্যাংক তার দায়সমূহ এমনভাবে ব্যবস্থাপনা করবে, যাতে তার রিজার্ভের গড় মূল্য কমে, অথচ ঋণ এবং বিনিয়োগ ক্ষেত্রে তার তহবিল বন্টিত হয়। এবং মতবাদের অন্যতম ত্রুটি হচ্ছে, এটি সম্পদ এবং দায় যে পরস্পর নির্ভরশীল, সেটা কিন্তু এখানে বিবেচনা করা হয়নি। সুতরাং আমরা এখানে যেটি লক্ষ্য করব, যে সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাংকে প্রথমে তারল্য এবং সচ্ছলতার বিষয় পূরণ করতে হবে। এরপর ব্যাংকের আয় উপার্জনের উপর গুরুত্ব আরোপ করতে হবে। তারপরে যদি সে আর্থিক সচ্ছলতাকে, তারল্যকে অবজ্ঞা করে শুধুমাত্র আয় উপার্জনকে গুরুত্ব দিয়ে থাকে, তাহলে কিন্তু ব্যাংক দীর্ঘমেয়াদে ব্যবসায় টিকে থাকতে পারবে না। কারণ তারল্য এবং আর্থিক সচ্ছলতা যদি থাকে এবং সুনাম সে রক্ষা করতে পারে, তবেই কেবল দীর্ঘমেয়াদে সে নিশ্চিন্তে ব্যবসা করে যেতে পারবে। তাই বাণিজ্যিক ব্যাংকের যে পোর্টফোলিও ব্যবস্থাপনা, সেখানে অবশ্যই তাকে এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত আমি তোমাদের সাথে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও ব্যবস্থাপনা দুটি ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে আলোচনা করলাম। আশা করি তোমরা এই আলোচনা শুনেছো এবং শুনে উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।